তুমি খাবে না? আচমকা তুষারের মুখ থেকে কথা শুনে মাহি অনেকটা চমকে ওঠে। তুষার ভ্রু কুঁচকে তাকিয়ে আছে। কি হলো? কই কিছু না তো। তাহলে নাস্তা করতে বসছো না যে? কয়টা বাজে দেখেছো? তুমিও না খেয়ে আছো, তারপর আমাদের সোনা বাচ্চাটাও না খেয়ে আছে। তুষারের মুখে আমাদের সোনা বাচ্চা কথাটা শুনে মাহি আরও কিছুটা চমকালো। তারপর মনের মধ্যে এক ভালো লাগা ছেয়ে গেল। ঠোঁটের কোণে আপনা আপনি ফুটে উঠল হাসি, কিন্তু সেই হাসি তুষারের চোখে পড়ল না। তুষার এবার জোরে করে ধমক দিয়ে বলল, কি হলো, কথা গানে যায় না? মাহি আর কিছু না বলে তুষারের পাশে চেয়ার টেনে বসে পড়ল। খাওয়া শেষে তুষার অফিসের জন্য বের হচ্ছে, মাহিও তার পিছু পিছু আসছে। মূলত তুষার বের হয়ে গেলে দরজা লক করবে তাই। তুষার দরজা খুলে বের হতে হতে বলছে, কোনো অসুবিধা হলে বলো। বাকি কথা আর শেষ করলো না তুষার, কারণ সে ভুলেই গেছিল মাহির নিজস্ব কোনো ফোন নাই। তাহলে তাকে কল কেমনে করবে? মাহি দরজার সামনে দাঁড়িয়ে আছে। তুষার পেছনে ঘুরে বলল, কোনো চিন্তা করো না, আমি আজকে তাড়াতাড়ি চলে আসবো। মাহি মুখে কিছু না বলে দুই সাইডে মাথা চাকালো। তুষার বের হয়ে গেছে। মাহি দরজা লাগাতে গেলে কই থেকে একটা হাত এসে দরজা ধরে ফেলে। মাহি একটু ভড়কে যায়। তুষারকে দেখে আবার স্বাভাবিক হওয়ার আগেই, চোখের পলক পড়ার আগেই তুষার টুপ করে মাহির কপালে একটা কিস করে আবার যেমনে এসেছিল তেমনে চলে যায়। মাহি যেন এবার আকাশ থেকে পড়লো। চোখগুলো মনে হচ্ছে এখনই কোটর থেকে বের হয়ে আসবে। কপালে হাত দিতেই মুখে এক চিলতে হাসি ফুটে ওঠে, কিন্তু পরক্ষণেই মাহির মনে বিষাদের ছায়া দেখা যায়। দরজা লাগিয়ে ডাইনিং টেবিলে সব কিছু গুছিয়ে আবার ওপরে চলে যায়। সূর্যের তাপে চারিদিকে উত্তপ্ত হয়ে যাচ্ছে। এত রোদের তাপ যে ঘাম ছুটছে। এসি ছাড়া সামান্য পাখাতে গরমের কিছু হচ্ছে না। তুষার অফিসে বসে আছে, কাজে তার মন বসছে না। বাসায় মাহি একা, তার উপর প্রেগনেন্ট অবস্থায়। ল্যান্ডলাইন ছাড়া বাসায় আর কোনো ফোন নাই, আর এটাও ড্রয়িং রুমে। এই অবস্থায় বারবার সিঁড়ি বেয়ে নিচে নামা ঠিক না। তুষার একবার ঘড়ির দিকে তাকিয়ে দেখলো 12টা বাজতে এখনও 10 মিনিট বাকি। ম্যানেজারকে সব বুঝিয়ে দিয়ে অফিস থেকে বের হয়ে আসলো তুষার। তুষার ভালো করেই বুঝতে পারছে এই মুহূর্তে মাহিকে না দেখলেই বা ওর সাথে কথা বলতে না পারলে ওর দমটা বন্ধ হয়ে আসবে। আবারও বলে, এই মেয়ের নির্ঘাত আমাকে বশ করেছে, নাহলে এখন ওকে ছাড়া আমার অফিসেও মন বসছে না। ড্রাইভ করতে করতে বড় এক শপিং মলে এসে পৌঁছালো তুষার। গাড়ি পার্কিং করে একটা ফোনের শোরুমে ঢুকলো। ওখান থেকে একটা দামি দেখে ফোন কিনে আবারও গাড়িতে এসে বসে। তার দিক থেকে দেয়া মাহিকে এটাই প্রথম গিফট। নানা ভাবনা চিন্তার মধ্যে দিয়ে ড্রাইভ করছে তুষার। তুষার যাওয়ার পর মাহি অনেকক্ষণ ঘুমিয়েছিল। যেহেতু আজকে তুষার বাসায় নাই, তাই দুপুরে রান্না করবেন না সে। এমনি তার অনেক ক্লান্ত লাগছে, তাই সে ওয়াশরুম থেকে লম্বা এক সাবান নিয়ে বের হলো। তখনই কলিং বেল বেজে উঠল। মাহি ভাবছে এই অসময়ে আবার কে আসবে। ভাবতে ভাবতে আবার কলিং বেল বেজে উঠল। মাহি এবার আস্তে আস্তে নিচে নেমে দরজার কাছে এসে দরজা খুলতে দেখে সামনে তুষার দাঁত কপাটে বের করে হাসছে। মাহি ভ্রু কুঁচকে তাকায়। তুষার ভেতরে ঢুকতে ঢুকতে বলে, সাইড দাও। মাহি দরজা থেকে সরে গিয়ে বলে, তুমি এই সময় যে শরীর খারাপ করছে নাকি? তুষার কিছু না বলে সোজা উপরে চলে যায়। মাহি দরজা লক করে সেও তুষারের পেছনে পেছনে আসে। রুমে এসে দেখে তুষার রুমে নাই, ওয়াশরুমের দরজা ভেতর থেকে বন্ধ। মাহি এবার সোফায় গিয়ে বসলো। কিছুক্ষণ বাদেই তুষারকে ওয়াশরুম থেকে বের হতে দেখেই মাহি উঠে দাঁড়ায়। তারপর তুষারকে বলে, তোমার কি শরীর খারাপ লাগছে? ডক্টরের কাছে যাবা নাকি বাসায় আসতে বলবো? তুষার মাহির দিকে তাকিয়ে বলে, আমি ঠিক আছে, কিছু হয় নাই, একবার ফিট এখন। মাহি এক ভ্রু নাচিয়ে জিজ্ঞেস করে, তাহলে এই সময় বাসায় কেন? না ইয়ে মানে বউকে দেখতে খুব ইচ্ছে করছিল, তো তাই চলে আসছে। আচ্ছা সত্যি করে বলো তো, আমি কি আবার বসটস করনি তো? দুই ভ্রু নাচিয়ে কথাটি বলল মাহির উদ্দেশ্যে তুষার। মাহি এবার রাগী দৃষ্টিতে তুষারের দিকে তাকায়। তুষার হু হা করে হেসে উঠল। আরে মজা করছিলাম তোমার সাথে, অফিসে তেমন কাজ ছিল না, তাই বাসায় চলে আসছে। মাহিও আর কিছু বলে না। তুষার বিছানার উপর রাখা শপিং ব্যাগটা হাতে নিয়ে সোফায় গিয়ে বসে আর ইশারাতে মাহিকেও বসতে বলে। মাহি চুপচাপ তুষারের পাশে গিয়ে বসে। তুষার হাতে শপিং ব্যাগ থেকে ফোনটা বের করে মাহির হাতে দিয়ে বলে, এটা তোমার। মাহি ফোনটা হাতে নিয়ে বলে, এটা তো অনেক দামি মনে হচ্ছে। এত দামি ফোন দিয়ে আমি কি করব? আর আমি তো সবসময় বাসায় থাকি, আমার এই ফোন লাগবে না। কোনো দরকার হলে ল্যান্ডলাইনে কল করলেই তো হবে। তুষার এবার মাহির দিকে চোখ গরম করে তাকাতেই মাহি চুপসে যায়। বেশি বুঝছো তুমি, এত বুঝতে হবে না, যা দিব তাই নেবে। এত হিসাব করতে কে বলেছে? তোমার বরের কি টাকা নাই নাকি?
মাহি আর কিছু বলে না। তুষার এবার মাহিকে ফোনে সব কিছু বুঝাই দেয়। তার ফোন নাম্বার শাইলা ও আমজাদের ফোন নাম্বারটাও ফোনে সেভ করে দেয়। তুষারের সাথে আরও কিছুক্ষণ গল্প করে মাহি উঠে চলে যেতে গেলেই তুষার বলে, কোথায় যাচ্ছ? রান্না করতে। তুষার ঘড়ির দিকে তাকিয়ে বলে, কয়টা বাজে? এখন রান্না করো নিচে? মাহি আমতা করে বলে, আসলে আমি ভেবেছিলাম আপনি যখন অফিসে গেছেন বাসে আসবেন না, তখন যা আছে তাই খেয়ে নিব, অযথা আর রান্না করব না। তুষারের এবার খুব রাগ হচ্ছে। এই মেয়ে এত কেয়ারলেস কেন? নিজের যত্নটাও ঠিকমতো নেয় না। তার যে এখন ঠিকমতো খেতে হবে, না হলে বাচ্চা আর ওর দুজনেরই ক্ষতি, সেটা কেউ বোঝে না। তুষার এবার কপট রাগ দেখিয়ে বলল, রান্না করতে হবে না, বাইরে থেকে খাবার অর্ডার করছে। আর শোনো, যতদিন বাবা মা না আসবে ততদিন আমি দুপুরের বাসায় খেতে আসবো। মাহি একটু ইতস্তত করে বলল, বাইরে থেকে খাবার আনতে হবে কেন? আমি এখনই ঝটপট রান্না করছি। তুষারের চোখ গরম করে তাকানোতে মাহি নিভে যায়, আর কিছু বলে না। দুপুর গড়িয়ে সন্ধ্যা হতে চলল। তুষার ড্রয়িং রুমে বসে চা খাচ্ছে আর মোবাইলে কিছু একটা করছে। মাহি রান্না করতেছে আর কিছুক্ষণ পর পর শাড়ির আঁচল দিয়ে ঘাম মুছতেছে। তুষার একবার ফোনের দিকে তো আরেকবার মাহির দিকে তাকাচ্ছে। চা খাওয়া শেষ করে রান্নাঘরের দিকে পা বাড়াতেই আবার কলিং বেল বেজে উঠল। তুষার রান্নাঘর দিকে না গিয়ে দরজার দিকে গেল। মাহিও রান্নাঘর থেকে বের হয়ে আসছে। তুষার দরজা খুলতেই একটা মেয়ে ভেতরে ঢুকেই তুষারকে জড়িয়ে ধরে। তুষারের মুখ দিয়ে আপনা আপনি বের হয়ে যায়, রোজ। তুষারের মুখে রোজের নাম শুনে বুকের ভেতর কেমন যেন ধক করে উঠল মাহির। চোখের সামনে তুষারকে এভাবে জড়িয়ে ধরা দেখে মাহির চোখ দিয়ে আপনা আপনি পানি পড়ছে। তুষার রোজকে নিজে থেকে টান দিয়ে সরিয়ে ফেলে। তারপর একবার পেছনে ঘুরে দেখে মাহির চোখের পাতা ভিজা। মুখটা দেখতে বুকের ভেতর কেমন যেন চিনচিন ব্যথা শুরু হয়ে গেছে। মাহি আবার রান্নাঘরে চলে গেল। তুষার রোজের উদ্দেশ্যে বলে, তুমি এখানে? দরজার সামনেই দাঁড় করে রাখবা নাকি? আগে ভিতরে তো ঢুকতে দাও, তারপর বলছি। বলেই তুষারকে পাশ কাটিয়ে ড্রয়িং রুমের ভেতরে এসে ঠাস করে সোফায় বসে পড়ল। তুষার দরজা বন্ধ করে রোজের অপোজিট সোফায় বসে। এর মধ্যেই চুলার আগুন নিভিয়ে দিয়ে রান্নাঘরের সামনে এসে দাঁড়ায় মাহি। তখনই চোখ পড়ে রোজের মাহির ওপর। তুষার এতক্ষণ রোজের গতিবিধি দেখছিল, এরপর বলেই বসলো। হঠাৎ কি মনে করে? রোজ এবার ন্যাকামি করে বলল, সরি তুষার, আমার ভুল হয়ে গেছে। আমি তোমার ভালোবাসা বুঝতে পারিনি। টাকা আর নিজের ক্যারিয়ারের লোভে আমি তোমাকে ছেড়ে চলে গিয়েছিলাম রাহিদের কাছে, কিন্তু সে আমাকে ঠকিয়েছে। রোজের মুখে ঠকানোর কথা শুনে তুষার আপনা আপনি অট্টহাসিতে ফেটে পড়ল। মাহি চুপচাপ দাঁড়িয়ে শুধু দেখছে কি হচ্ছে এখানে। রোজ তুষারকে জিজ্ঞেস করলো, এইভাবে হাসছো কেন? তুষার হাসি থামিয়ে বলল, এমনি। তা কোথায় উঠেছ? তোমার বাসা থাকতে আমি অন্য কোথাও কেন উঠবো? তুষার আর কিছু না বলে মাহির দিকে তাকিয়ে মাহির উদ্দেশ্যে বলল, বাড়িতে অতিথি আসলে যে তার সামনে নাস্তা পানি দিতে হয়, সে কমন সেন্সও দেখে তোমার নেই। তুষারের এমন কথায় মাহি অনেক কষ্ট পেল। চোখ দিয়ে 2 ফোঁটা পানি পড়ে গেল। তুষার দেখার আগেই তার সন্তর্পণে মুছে ফেলে রান্নাঘরের দিকে পা বাড়ালো। মাহিকে রান্নাঘরে যেতে দেখে রোজ তুষারের কাছে এসে গলা জড়িয়ে ধরে বসলো। তুষারের মেজাজ বিগড়ে যাচ্ছে, তাও নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করলো। মাহি রান্নাঘর থেকে বের হয়ে রোজকে আর তুষারকে এইভাবে দেখে বুকের ভেতর রক্তক্ষরণ হতে শুরু হলো। চোখ দুটো বারবার ঝাপসা হয়ে যাচ্ছে। কোনো মতে ধীর পায়ে হেঁটে টি টেবিলের ওপর নাস্তার ট্রেটা রাখলো। তুষারের দিকে ভুলেও তাকালো না, সোজা উপরে চলে গেল। তুষার নিজের গলা থেকে রোজের হাতটা সরিয়ে দিয়ে বলল, নাস্তা করে নাও। বলেই ওপরে ওর রুমের দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ছাড়ল। রোজ একের পর এক কথা বলে যাচ্ছে, তাতে তুষারের কোনো হেলদোল নাই। কিছুক্ষণ পর তুষার রোজের উদ্দেশ্যে বলে, রুমে গিয়ে ফ্রেশ হয়ে নাও, অনেকটা পথ এসেছ। আমার সাথে আসো, তোমাকে গেস্ট রুম দেখিয়ে দিচ্ছে। তোমার রুম থাকতে গেস্ট রুমে কেন? আর কথা শেষ করতে পারল না। তুষারের চোখের দিকে তাকিয়ে দেখলো কটমট দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে। তুষার রুমে এসে মাহিকে কোথাও খুঁজে পায় না। তারপর আবার ছাদের দিকে পা বাড়াতেই রোজের ডাক পড়ে যায়। অগত্যা তুষার সেদিকেই যায়। মাহি ছাদের একপাশে দাঁড়িয়ে আছে, খুব কষ্ট হচ্ছে আজকে। কই, তুষার তো তাকে এত এত আঘাত করলো, তখন তেমন কষ্ট হয় নাই। বারবার চোখের সামনে ড্রয়িং রুমে বসে থাকা দৃশ্যের চোখের সামনে ভেসে উঠছে। মাহি আবার মনে মনে বলছে, আর তো মাত্র কয়টা দিন, আমি তো এখন মাত্র অতিথি। তারপর হয়তো এই রোজের সাথে আবার তুষারের নতুন করে সব শুরু হবে, হারানো ভালোবাসা ফিরে পাবে। তারপর পেটে আবার হাত দিয়ে বলল,
আমার সোনা বাচ্চাটা, তুই চিন্তা করিস না, তোর মা স্বার্থপর না, তোকে কখনো কষ্ট পেতে দিবে না, দেখবি তুই খুব ভালো থাকবি। মাহি আরও কিছুক্ষণ ওই আকাশের দিকে তাকিয়ে থাকলো, তারপর নিচে নেমে আসলো। ছাদে এসেছে সেই কখন, ঘন্টাখানেকের বেশি হয়ে গেছে, অথচ তুষার একবারও মাহির খোঁজ নিল না। মাহি আবার নিজের দিকে তাকিয়ে তার ছেলের হাসি দিয়ে বলল, খোঁজই বা কোন দিন নিয়েছিল যে আজকে আবার নতুন করে খোঁজ নেবে? ড্রয়িং রুমের সোফায় বসে আছে তুষার আর রোজ, মনে হচ্ছে কোনো জরুরি বিষয় নিয়ে কথা বলছে। মাহি আর সেদিকে না গিয়ে রান্নাঘর থেকে সব কিছু নিয়ে ডাইনিং টেবিলে গুছিয়ে রাখতে লাগলো। তুষার একবার মাহির দিকে তাকালো, একেবারে চুপচাপ হয়ে গেছে। মাহিকে ডাইনিং টেবিলে খাবার গোছাতে দেখে তুষার রোজকে উদ্দেশ্য করে বলল, খাবার খেয়ে নেবে, চলো। রোজার কথা না বাড়িয়ে তুষারের সাথে যায়। তুষার যে চেয়ারে বসে তার পাশের চেয়ার টেনে বসলো রোজ। রোজ মাহির দিকে তাকিয়ে তারপর তুষারের উদ্দেশ্যে বলল, এই মেয়েটি কি তোমাদের বাড়ির নতুন কাজের লোক নাকি তুষার? রোজের কথা শুনে মাহি ছলছল চোখে একবার তুষারের দিকে তাকিয়ে তারপর আবার নিচের দিকে তাকায়। তুষার রোজের দিকে না তাকিয়ে বলল, ও আচ্ছা, এটাই তাহলে তোমার ওই খ্যাত বউ, যার সাথে আঙ্কেল তোমাকে ধরিয়ে বেঁধে বিয়ে দিয়েছে? তুষার রোজের কথায় কান না দিয়ে খাওয়ায় মনোযোগ দিল। রোজ খাবারের দিকে তাকিয়ে বলল, এত ভারী খাবার আমি তো রাতে খাই না। বলেই মাহির দিকে তাকিয়ে বলে, এই মেয়ে, যাও তো আমার জন্য সালাদ আর বা স্যুপ বানিয়ে নিয়ে আসো। মাহি রোজের কথা শুনে রান্নাঘরে পা বাড়াতেই তুষার বলে উঠল, রোজও ওসব কিছু পারে না, আর যদিও তোমার জন্য বানায় আনে তাহলে তা খেতে পারবে না। এর থেকে ভালো তুমি ওগুলো আজকে রাতের মধ্যে খেয়ে নাও। রোজ আর কিছু না বলে তুষারের কথা মতো খেতে বসে পড়ে। মাহি এক সাইডে দাঁড়িয়ে আছে। তুষার তা লক্ষ্য করে বলল, কি হলো মাহি, খেতে বসছো না যে? মাহি রিনে রিনে গলায় জবাব দিল, খিদে নাই, আপনারা খেয়ে নিন। রোজ উঠে বলল, ফো তুষার, এইসব খ্যাত মেয়েদের জন্য এত আদিক্ষেতা দেখানোর কিছু নাই, তুমি চুপচাপ খাও তো। মাহি আর ওখানে দাঁড়িয়ে থাকতে পারল না, চোখ ফেটে যেন কান্না আসছে। তাই তাড়াতাড়ি পা চালিয়ে ওপরে চলে গেল। খাওয়া দাওয়া শেষে রোজ তুষারকে বলছে, চলো না ছাদে যাই। তুষার গভীরভাবে বলল, না, আমার কাজ আছে। তুমি অনেক দূর থেকে এসেছো, তোমার ঘুমের দরকার। রোজও আর কোনো কিছু না বলে রুমে চলে গেল। তুষার মাহির জন্য এক প্লেট ভাত আর রান্নাঘর থেকে দুধ গরম করে গ্লাসে ঢেলে নিয়ে ওপরে চলে গেল। রুমে প্রবেশ করে দেখে মাহি হাঁটুর ওপর মাথা রেখে বসে আছে। কিছুক্ষণ পরপর শরীর কেঁপে উঠছে, মনে হচ্ছে কান্না করছে। ঘরে সিটকানি লাগানোর শব্দে মাহির কানে প্রবেশ করতে মাহি সোজা হয়ে বসে শাড়ির আঁচল দিয়ে চোখ মুখ মুছে নেয়। পরক্ষণেই নজর পড়ে সেন্টার টেবিলে রাখা খাবারের ওপর। খাটের সোফায় জায়গা নেই যে তুমি ফ্লোরে বসে আছো? মাহি কিছু বলছে না। কি হলো, শুনতে পাও না? উত্তর দিচ্ছ না যে? মাহি তারপরও চুপ। তুষারের এবার খুব রাগ হচ্ছে আর বিড়বিড় করে বলছে, এমনি এই রোজ খালি কথায় কথায় গায়ে পড়ছে, তার উপর এমন বউ যে এসব দেখে চুপচাপ চোখের পানি ফেলবে, তাও কিছু বলছে না। মাহির দিকে তাকিয়ে ধমকের স্বরে বলল, তাড়াতাড়ি আমার পাশে এসে বসবে। তোমার ঠান্ডা লাগলে লাগুক, আমার বাচ্চার যেন কিছু না হয়। আর আমার পাশে এসে বসার কথা দ্বিতীয়বার যেন আর বলার না লাগে। মাহি তুষারের এক ধমকে তাড়াতাড়ি তুষারের পাশে এসে বসলো। তুষার হাত ধুয়ে ভাতের প্লেট হাতে নিয়ে ভাত মেখে এক লোকমা মাহির মুখের সামনে ধরল। মাহি এবার তুষারের দিকে তাকিয়ে ফুপিয়ে কেঁদে উঠল। তোমাকে খেতে বলছি, কান্না করতে বলিনি। মাহি এখনও তুষারের হাতের দিকে তাকিয়ে আছে। তুষারের এবার ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে। কি হলো, আর কতক্ষণ এইভাবে ধরে থাকবো? মাহি এবার তুষারের হাত থেকে খেয়ে নিল। তুষার ছোট্ট ছোট্ট লোকমা করে মাহির মুখে দিচ্ছে। মাহি খাচ্ছে আর চোখের পানি ফেলছে। তুষার কিছুই বলছে না। সব খাওয়ানো শেষ করে দুধের গ্লাস মাহির হাতে দিল। মাহির গ্লাসটা হাতে নিয়ে বলল, আমার পেট ভরে গেছে, আমি আর খাবো না। কিন্তু তুষারের তাকানোর দৃষ্টি দেখেই আর কিছু না বলে এক চুমুকে সবটুকু দুধ শেষ করে দিছে। তুষার প্লেটগুলো গুছিয়ে রেখে হাত ধুয়ে নিল, তারপর বিছানায় গিয়ে শুয়ে পড়ল। মাহি এখনও আগের জায়গায় বসে আছে দেখে তুষার দাঁতে দাঁত চেপে বলল, ঘুমানোর ইচ্ছে নেই নাকি? সারা রাত ওখানে বসে পার করার ইচ্ছে আছে? তুষারের কথা কর্ণপাত হতেই মাহি তাড়াতাড়ি বিছানায় এসে শুয়ে পড়ল। তুষার হাত দিয়ে ল্যাম্পের আলোটা নিভিয়ে দিয়ে মাহির কাছে এসে জড়িয়ে ধরে আগের মতোই রাগীভাবে বলে উঠল, মাহি, মোটেও নড়াচড়া করবে না, মেজাজ কিন্তু খুব খারাপ, ঘুমোতে দাও। মাহি তুষারের এহেন কাজে অনেকটা অবাক হচ্ছে, আর অন্যদিকে তুষার মুখ টিপে হাসছে।
ফজরের নামাজের পরে মাহি আবারও বিছানায় শরীর এলিয়ে দিয়েছিল। আগের মতো আর ভালো লাগে না, দিন যাচ্ছে আর কেমন যেন দুর্বল হয়ে যাচ্ছে। লাস্ট যেদিন ডক্টর দেখিয়ে আসছিল সেদিন ডক্টরের ভিজিটিং কার্ডটা সাথে করে এনেছিল। আজ কালকের মধ্যে ডক্টরের সাথে কন্ট্যাক্ট করে দেখতে হবে। এইসব ভাবনার মধ্যেই মাহির আবার চোখ লেগে আসে। তুষার আবারও মাহিকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে থাকে। ধারাম ধারাম শব্দে কেউ যেন জোরে জোরে দরজায় বাড়ি দিচ্ছে। এতে করে মাহি ধরফড়িয়ে ওঠে, সাথে তুষারও। মাহির আর বুঝতে বাকি রইল না এত সকালে কে এইভাবে দরজা বাড়ি দিতে পারে। মাহি আলগোছে বিছানা থেকে উঠে দরজা খুলে দিতেই রোজ হুড়মুড়িয়ে রুমে ঢোকে। তারপর মাহির দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, তুমি এই রুমে কি করছো? মাহি সম্পূর্ণ রোজের কথা আর রোজকে ইগনোর করে রুম থেকে বাহিরে হয়ে গেল। মাহি তাকে ইগনোর করছে ভাবতেই ফুসফুস করে তুষারের সামনে গেল। দেখেছো তুষার, এই গ্রাম্য খ্যাত মেয়ে আমাকে ইগনোর করলো। তুমি কিছু বলবে না? ও এমনি। রোজ খাটের ওপর বসতে বসতে বলল। এই তোমার ঘরে কি করছে? তুষার একটু বিরক্ত হলো রোজের ফালতু প্রশ্নে, তারপর জবাব দিল। এটা কেমন প্রশ্ন রোজ? রোজ আর কিচ্ছু বলল না, চুপচাপ আছে। তুষার খাট থেকে নেমে কাভার থেকে টাওয়াল আর ট্রাউজার ও টি শার্ট নিয়ে ওয়াশরুমের ভেতরে গেল। ইচ্ছা করেই 1 ঘন্টার বেশি সময় নিয়ে বের হলো। যাক, রোজ নাই চলে গেছে। টাওয়াল দিয়ে ভালো করে চুল মুছছিল তুষার। তখনই নিচ থেকে রোজের গলা শোনা যাচ্ছিল। তুষার কোনো মতে ব্যালকনিতে টাওয়ালটা মেলিয়ে রুম থেকে বের হয়ে সিঁড়ির কাছে আসতেই শুনতে পেল। হে ইউ, তোমার কথা কানে যায় না? কি বলছি শুনতে পাওনি? আমার জুতা আর গতকালের ড্রেসগুলো পরিষ্কার করে দিবে। মাহি এখনও মাথা নিচু করে নিচের দিকে তাকিয়ে আছে, কারণ সে এর আগে সাফ সাফ জানিয়ে দিছে সে পারবে না। তুষারকে নিচে নামতে দেখেই রোজ গিয়ে তুষারকে জড়িয়ে ধরে বলে, দেখো জান, এই খ্যাত মেয়েটা আমার কোনো কথাই শুনছে না, কেমন তেরামি করতেছে। মাহি এবার সামনের দিকে তাকাতেই দেখে রোজ তুষারকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছে। মাহির মনে যেমন মেঘ নেমে আসলো তেমন মেজাজও খারাপ হলো। মন তো বলছে থাপড়িয়ে এই মেয়েকে সোজা করে দেই। অসভ্য কোথাকার, কথায় কথায় আমার বরকে জড়িয়ে ধরে, ফালতু। তুষার রোজকে ছাড়িয়ে সোফায় গিয়ে বসলো। রোজও তুষারের পেছনে পেছনে গিয়ে ওর পাশে বসলো। তুষার মাহির দিকে তাকিয়ে বলল, নাস্তা কি রেডি নাকি দেরি হবে? হয়নি, দেরি হবে। মাহির কথা শেষ না হতেই তুষার গটগট করে রুম থেকে গিয়ে রেডি হয়ে নিচে নামলো। এর মধ্যে রোজও গিয়ে তৈরি হয়ে আসলো। তুষার মাহির উদ্দেশ্যে বলল, নাস্তা করে নিও, আমি বাহির থেকে খেয়ে নেব, আজকে আমার তাড়া আছে। তুষার বের হতে গেল তখন রোজ এসে তুষারের হাত জড়িয়ে ধরে হাঁটা দিল। মাহির খুব করে কান্না পাচ্ছে। ও কোনোভাবেই তুষারের পাশে রোজকে সহ্য করতে পারছে না, কিন্তু কি করার, সেই মানুষটাই তো চায় রোজ থাকুক। না চাইলে হয়তো এত কিছু সহ্য করতো না। মাহির ভাবতেই খারাপ লাগছে। তারা একান্ত সময় কাটানোর জন্য বাইরে একসাথে নাস্তা করার জন্য তুষার তাকে মিথ্যা বলল। মাহি নিচের দিকে তাকিয়ে তাচ্ছিল্য করে বলল, এই সুখটা আসলেই বেইমান, আমার হয়েও যেন হয় না। তাই তুষাররা বের হয়ে যাওয়ার কিছুক্ষণ পরেই ডক্টর নাজমার সাথে কন্ট্যাক্ট করে হসপিটালে আসে মাহি। কি মিসেস চৌধুরী, কি অবস্থা এখন? মাহি মিষ্টি করে একটা হাসি দিয়ে তার শরীরের কন্ডিশনের কথা খুলে বলল। ডক্টর নাজমা মাহির কথা শুনে প্রাথমিক কিছু চেক আপ করলো, তারপর বলল, শরীর অবস্থা তো বেশ খারাপ, খাও না ঠিক মতো। মাহি সেই কথার উত্তর না দিয়ে ডক্টরকে জিজ্ঞেস করলো, বাচ্চা ঠিক আছে? হ্যাঁ বাচ্চা ঠিক আছে, কিন্তু কোনো কিন্তু না। মাহি তুমি বোঝার চেষ্টা করো। আপনি বোঝার চেষ্টা করুন, আমি মা হয়ে কি করে? কিন্তু বললাম তো কোনো কিন্তু না। আচ্ছা তুমি কিন্তু মাসে 2 বার চেক আপ করবে। ঠিক আছে, আর পরের বার থেকে কিন্তু আম্মু হয়তো আমার সাথে আসতে পারে। ডক্টর নাজমা মাহির দিকে তাকিয়ে বলে, বুঝতে পেরেছি। মাহি আরও টুকটাক নাজমার সাথে কথা বলে চলে আসে। বাড়ির গাড়ি নিয়ে গেছে যেহেতু, তাই আর কোনো প্রবলেম হয় নাই। বাসায় এসে শাইলার সাথে কিছুক্ষণ কথা বলে নিল। দুপুরে জোহরের নামাজ পড়ে খাবার খেয়ে বিছানায় এসে গায়ে এলিয়ে ভাবছে, মানুষটা কালকে এই ফোন কিনে এনে দিল, অথচ আজকে এই পর্যন্ত একবারের জন্য কল দিল না। আবার কালকে বলল কিসে আজকে থেকে দুপুরে খেতে আসবে, কিন্তু ঘড়ির কাঁটা 2-এর ঘর পার হয়ে গেছে। মাহি ক্ষীণভাবে হাসলো, তারপর বলল, হয়তো রোজার সাথে খেয়ে নিয়েছে, সে তো রোজার জন্য। বলেই হেসে উঠল। মাগরিবের নামাজ পড়ে ড্রয়িং রুমের সোফায় বসে চা খাচ্ছে মাহি। আজকে আর রাতে রান্না করতে হবে না, তাই কোনো তাড়াহুড়ো নাই। তখনই কলিং বেল বেজে উঠল। ধীর পায়ে গিয়ে দরজা খুলে দিল মাহি। তুষার আর রোজ একসাথেই ভেতরে ঢুকলো।
তুষার কোটটা খুলে গলার টাইটা ঢিল করতে করতে সোফায় গিয়ে বসলো। রোজও তার পাশে বসলো। মাহি দরজা লাগিয়ে সিঁড়ি বেয়ে উপরে চলে যাচ্ছিল, কারণ তুষারের সাথে রোজের ঢলাঢলি মোটেও সে সহ্য করতে পারে না। তুষার তাকে ভালো না বাসলো, মাহি তো তুষারকে ভালোবাসে। আর ভালোবাসার মানুষের সাথে নিজের স্বামীর পাশে অন্য মেয়েকে তো আর সহ্য করা যায় না, তাই না? মাহি সিঁড়ি বেয়ে ওপরে উঠতে গেলেই বাদ সাথে রোজ। এই মেয়ে, দাঁড়াও, কোথায় যাচ্ছ? মিনিমাম কমন সেন্স বলতে কিচ্ছু নাই। সারাদিন বসে বসে খাও, তো গায়ে লাগে না? দেখলেই আমরা এসেছি, কই এক গ্লাস পানি এনে দিবে তা না করে উপরে চলে যাচ্ছ, ছোট লোক কোথাকার। মাহির চোখ দিয়ে আপনা আপনি পানি পড়ে যাচ্ছে। রোজ আবারও বলতে শুরু করলো, এই ছোট লোকের বাচ্চা, গ্রাম্য খ্যাত, এদিকে আয়, আমার জুতোগুলো পা থেকে খুলে দে। মাহি একবার তুষারের দিকে তাকিয়ে দেখে তুষার ভাবলেশীনভাবে বসে আছে। মাহির এখন খুব করে হাসি পাচ্ছে আর ভাবছে, মানুষও দেখে গিরগিটির মতো ক্ষণে ক্ষণে নিজের রং বদলায়। এই 2-3 দিন আগেও কেমন ছিল আর রোজ আসার পর কেমন হয়ে গেছে। কি হলো, কথা কানে যায় না? মাহি আরেকবার তুষারের দিকে তাকালো, দেখলো না, সে আগের মতোই বসে আছে, কিচ্ছু বলছে না। আর মাহি বিড়বিড় করে বলছে, এর মানে সেও চায় আমি ওই মেয়ের পা থেকে জুতা খুলে দেই, কিন্তু এটা তো আমি কখনো করব না, অসম্ভব। মাহি ঠায় ওখানেই দাঁড়ায় থাকে। রোজের এখন খুব রাগ হচ্ছে, এই মেয়ের তো সাহস খুব। রোজ আবার মাহিকে বলে, কি হলো, শুনতে পাস নাই নাকি? মাহি এবার নড়ে চড়ে উত্তর দিল, আমি আপনার চাকর না বা আপনার কেনা গোলাম না যে আপনি যা বলবেন তাই করব। আর রইল আপনার পা থেকে জুতা খুলে দেওয়া, সেটা তো অসম্ভব। কিন্তু হ্যাঁ, আমার বর যদি বলতো তাহলে অবশ্যই আমি তার পা থেকে জুতা খুলে দিতাম, হাজার হোক সে আমার স্বামী, আর স্বামীর সেবা করা প্রত্যেক মেয়ের কর্তব্য। মাহির বলা কথাগুলো রোজের মেজাজটা ক্ষিপ্ত করে তুলল। সে রাগের বসে মাহিকে থাপ্পড় মারতে যায়, তাই দেখে মাহি চোখ মুখ খিচে বন্ধ করে দাঁড়িয়ে থাকে। ঘর কাঁপিয়ে চড় মারার শব্দ হয়, কিন্তু মাহি ভাবে কই, তার তো লাগলো না। তারপর তাড়াতাড়ি করে চোখ খুলে দেখে রোজ গালে হাত দিয়ে ছলছল চোখে তাকিয়ে আছে তুষারের দিকে। মাহির যেন সব কিছু মাথার উপর দিয়ে যাচ্ছে, কিছুতেই কিছু বুঝে আসছে না। তাই সে চুপচাপ দাঁড়িয়ে দেখছে পরে কি হয়। তুমি আমাকে চড় মারলে তুষার? হ্যাঁ, মেরেছি। আরও আগে মারা দরকার ছিল, কিন্তু আমি দেখতে চাইছিলাম তুমি কতটা নিচে নামতে পারো। তাই গতকালকে তোমার আশা থেকে আজকে সারাদিন ধরে সব সহ্য করছিলাম। কিন্তু না, তুমি তো দেখি একেবারে মাথায় চড়ে বসেছ। তোমার সাহস কি করে হয় আমার সামনে আমার বউকে একের পর এক অপমান করা? আবার কি বলো, ও তোমার পায়ের জুতো খুলে দিবে? হাস্যকর। ওই বাড়ির কাজের লোক না আমার বউ। আর হ্যাঁ, কাজের লোকদের সাথেও আমরা এত খারাপ আচরণ করি না, কারণ তারাও মানুষ। বাহ, তোমার সাহসের তারিফ করতে হয়। এত কিছু করেও তুমি ক্ষান্ত হওনি, বরং আমার সামনে তুমি আমার বউকে চড় মারতে চাও। তোমার সাহস আছে বটে, কিন্তু তুমি তো তুষার চৌধুরীকে খুব ভালো করে জানো। তার জিনিসের উপর কারো নজর দেওয়া একদম পছন্দ না। তুষার, আমি তোমাকে ভালোবাসি। হা হা করে উচ্চ জোরে হেসে উঠল তুষার। তারপর রোজের উদ্দেশ্যে বলল, হ্যাঁ ফানি রোজ, তুমি আমাকে ভালোবাসো আর এটা আমাকে বিশ্বাস করতে হবে? রোজ এখনও ছলছল চোখে তাকিয়ে আছে তুষারের দিকে। আর মাহি তো তুষারের কথা শুনে গোল গোল চোখে তাকিয়ে আছে। তুষার একটু আগে কি বলল এসবই ভাবছে। তার মধ্যে তুষার আবার বলে ওঠে, কি যেন বলছিল, তুমি আমাকে ভালোবাসো। তাতে যখন ভালোবাসো, তাহলে আজ থেকে 3-4 বছর আগে আমাকে ছেড়ে রাহিদের কাছে গেছে কেন? কারণ তখন ওর অবস্থা ভালো, সে ভালো পজিশনে ছিল, তাকে ধরে নিজের লাইফ সেটেল করবে, তাই তো? কিন্তু যে দেখলে রাহিদ তার বিজনেসে লস খাচ্ছে, ঠিক তখন ওকে ছেড়ে দিলে। তুষারের মুখে এমন কথা শুনে রোজ খানিকটা চমকে ওঠে, তুষারের দিকে তাকায়। তুষার রোজের মুখের দিকে তাকিয়ে মৃদু হাসলো। তুমি কি ভেবেছো তুমি এসে বলবে রাহিদ তোমাকে ঠকিয়েছে, অন্য মেয়েদের সাথে গেছে, আর আমি তো বিশ্বাস করব? আর ভাবলে কি করে তুমি আমার কাছে আসবে আর আমি সব বলে তোমাকে ফিরিয়ে নেব? আর আমি বিবাহিত জেনেও তুমি কোন মুখে আমার কাছে আসো? আমার আশা রাখো যে আমি তোমাকে বিয়ে করব? হাও? তুমি তো আর ওই মেয়েকে ভালোবাসো না, তোমার ইচ্ছার বিরুদ্ধে বিয়ে হয়েছে। হ্যাঁ, মানছি আমার ইচ্ছার বিরুদ্ধে বিয়ে হয়েছে, কিন্তু তোমাকে যে এখনো ভালোবাসে তাকে একবারও বলেছে? তাহলে তুমি ভাবলে কি করে যে তোমাকে বিয়ে করব? আর হ্যাঁ, কে বললো তোমাকে যে আমি মাহিকে ভালোবাসি না? মানে আমি মাহিকে ভালোবাসি, আর হ্যাঁ, আমি মাহির সাথে খুব ভালো আছি।
তুষারের মুখে এরকম অবস্থায় ভালোবাসি কথাটা শুনে মাহির চোখে পানি চলে আসে। সে তখনই তুষারের দিকে তাকাতেই তুষার তাকে চোখ দিয়ে ভরসা দেয়। তুমি মিথ্যা বলছো, আমি জানি, কারণ তুমি প্রতিনিয়ত আমার জন্য ওকে অত্যাচার করেছো। তুষার আবার উচ্চ শব্দে হেসে উঠল, তারপর বলল, হ্যাঁ, অত্যাচার করেছে, তার জন্য এখন আমি অনুতপ্ত। কিন্তু তোমার কেন মনে হলো তোমার জন্য আমি মাহির উপর অত্যাচার করেছি? আমি তো শুধুমাত্র তোমার জন্য সমস্ত মেয়ে জাতিকে ঘৃণা করতাম, ভাবতাম সবাই তোমার মতো, তাই মাহিকে মেনে নিতে পারছিলাম না। কিন্তু মাহি আমাকে ভুল প্রমাণ করে দিয়েছে যে সব মেয়ে এক না, সবাই তোমার মতো লোভী না। আর হ্যাঁ, কান খুলে শুনে রাখো, আমি মাহিকে ভালোবাসি, আর সাথে আমাদের অনাগত বাচ্চাকেও। ভুলও তাদের দিকে নজর দিলে চোখ তুলে ফেলবো, মাইন্ডেড। তুষারের মুখে অনাগত বাচ্চার কথা শুনে রোজের মুখ দিয়ে আপনা আপনি বের হয়ে আসে, বাচ্চা? হ্যাঁ, মাহি প্রেগনেন্ট। সো আশা করি বুঝতে পেরেছো আমাদের সম্পর্ক অন্য সব বিবাহিত সম্পর্কের মতোই। রোজ কিছু বলছে না, চুপচাপ দাঁড়িয়ে আছে। তুষারই আবার বলতে শুরু করলো, লিসেন রোজ, তুমি এখন এই মুহূর্তে আমার বাসা থেকে বের হয়ে যাবে, তোমার সব জিনিসপত্র নিয়ে। আমি তোমাকে আর আমার বাসায় কোনোভাবে অ্যালাউ করবো না। এত অপমান নিয়ে রোজ আর এখানে থাকবে না। সোজা তার রুমে চলে গেল। সব কিছু গুছিয়ে নিয়ে বের হতে হতে ভাবলো মিজান যে বলল। ফ্ল্যাশব্যাক, কিছুদিন আগে মিজানের কন্ট্যাক্ট নাম্বার অনেক কষ্টে জোগাড় করে কল দিছিল রোজ। কথা বলার এক পর্যায়ে তুষারের কথা জিজ্ঞেস করতে মিজান রোজের ওপর ক্ষেপে যায়, আর তখন রাগে রাগে মাহির ওপর তুষারের করা সব অত্যাচারের কথা বলল। তারপর আবার বলল, খবরদার, তুই কখনো আমার সাথে আর কন্ট্যাক্ট করবি না। মিজান অত্যাচারের কথা ঠিকই বলেছিল, কিন্তু এসবের পরও যে তুষার মাহিকে ভালোবেসেছে বা মাহি প্রেগনেন্ট সেই কথা আর বলেনি। আর অত্যাচারের কথা শুনেই রোজ আবার সে সুযোগ নিতে চেয়েছিল, কিন্তু তার পুরো ধারণা পাল্টে দিল তুষার। বর্তমান রোজ ওর সব কিছু গুছিয়ে নিয়ে বের হচ্ছিল, আর ঠিক তখনই মাহি রোজকে দাঁড়াতে বলে। তারপর রোজের সামনে গিয়ে বলে, তোমাকে যে কিভাবে ধন্যবাদ বলবো তা বুঝতে পারছি না। ভাগ্যিস তুমি চলে গিয়েছিলে বলেই এই মানুষটাকে আমি খুঁজে পেয়েছি, আর তার জন্য ধন্যবাদ। কিন্তু আফসোস, এরকম একটা মানুষকে তোমার লোভ আর লালসার জন্য ছেড়ে দিলা। রোজ মাহির কথা শুনছে। ওর এখন মাহিকে সহ্য হচ্ছে না, আর ভাবছে ঠিকই সে ভুল করেছিল। সেদিন যদি নিজের লোভের জন্য তুষারকে না ছেড়ে রাহিদের কাছে যেত, তাহলে আজকে মাহির জায়গায় সে থাকতো। ভাবতে ভাবতে আবার সামনের দিকে পা বাড়াতেই, কি হলো? আমার কথা তো এখনও শেষ হয়নি, তার আগেই কেন যাচ্ছ? আর কি বলবি? রোজ কথাটা শেষ না করতেই মাহি আকস্মিক এক ঘটনা ঘটে ফেলল। তুষার একবার মাহির দিকে তো আরেকবার রোজের দিকে তাকাচ্ছে, আর রোজ গালে হাত দিয়ে মাহির দিকে তাকিয়ে আছে। এই চটটা তোমাকে কেন মারলাম জানো? রোজ দুই সাইডে মাথা ঝাঁকালো, যার অর্থ সে জানে না। মাহি আবারও মুচকি হেসে বলল, গতকাল থেকে কথায় কথায় তুমি আমার বরের শরীরের উপর ঢলে পড়ছো, যা যখন তখন জড়িয়ে ধরছো তার জন্য। তারপর আবার মুখটা কঠিন করে বলল, ফার্দার তোমার মতো মেয়েকে যেন তুষারের আশেপাশে না দেখি, তাহলে জানে মেরে দেব। আমি আবার এতটাও ভালো মেয়ে না। আর যাই হোক, নিজের ভালোবাসার মানুষের পাশে অন্য কাউকে সহ্য করব না। আর ভাবছো এই কথাগুলো আগে না বলে এখন কেন বলছি? আমি শুধু দেখছিলাম তুষার কি বলে। সো আমার কথা শেষ, এখন তুমি আসতে পারো। আর হ্যাঁ, যা বললাম তা যেন মনে থাকে। আঙুল নাড়িয়ে শাসিয়ে কথাগুলো বলছিল মাহি। তারপর রোজের হাত ধরে টেনে নিয়ে গিয়ে দরজা খুলে ধাক্কা দিয়ে বের করে দরজা লাগিয়ে দিল। তুষার মাহির এমন রণচণ্ডী রূপ দেখে ঢোক গিলল। তারপর মনে মনে বলল, এ আমার বউ না, এ আমার বউ হতেই পারে না। নির্ঘাত আমার বউ রূপে কোনো শাকচুন্নি এসেছে। মাহিকে তার সামনে আসতে দেখে তুষার দুই পা পেছনে গিয়ে বলল, বউ, তুমি তুমি ঠিক আছো তো? মাহি একবার অগ্নি চোখে তাকিয়ে বলল, খিদে লেগেছে। আমার এইসব ড্রামা দেখতে দেখতে অনেক সময় পার হয়ে গেছে। ফ্রেশ হয়ে খেতে আসলে আসুন, না হয় আমি একাই খেয়ে নেব। মাহির বলতে দেরি, তুষারের যেতে দেরি হয় নাই। মনে হয় দৌড়ের ওপর ছিল। তুষার ওপরে যেতে যেতে বলছে, আমি শিওর এটা আমার বউ না। আমার বউ বেশি কোনো ডাইনি বা শাকচুন্নি না হলে যে বউ এত কিছু বলেছে করেছে, কখনো টু শব্দ করেনি, আর আজকে আমাকে ধমকাচ্ছে। মাহি তুষারের সব কথাই শুনেছে, কেননা তুষার বলেছেই জোরে। তুষারের কথা শুনে মাহি ফিক করে হেসে ওঠে আর বলে, মিস্টার চৌধুরী আমাকে ভালোবাসেন, অথচ আমাকে বললেন না। বোঝাবো এর ছাড় কত ধানে কত চাল।
ঘন কালো রজনীতেও চাঁদের আলোটা চারিদিকে ছড়িয়ে পড়েছে। তার পাশে মিটিমিটি করে তারাগুলো জ্বলজ্বল করছে। বালকানিতে দাঁড়িয়ে আছে মাহি, দৃষ্টি তার দূরই আকাশের পানে। পাশে কারো উপস্থিতি টের পেতেই বুঝলো তুষার ছাড়া আর কেউ না। চাঁদের আলোতে মাহিকে খুব সুন্দর লাগছে, কিন্তু তুষারের মনে হচ্ছে কিছু তো একটা কমতি আছে। তারপর মাহি চুলের খোপাটা খুলে দিল। হ্যাঁ, তুষারের মনে হচ্ছে এবার সব ঠিক আছে। মাহি শুধু তুষারের গতিবিধি লক্ষ্য করছিল। বাতাসে মাহির চুলগুলো সামনে উঠছে। তুষার মাহির দিকে তাকিয়ে আছে, আর মাহি রাস্তার দিকে। তুষার এবার গলা খাকারি দিল মাহির দৃষ্টি আকর্ষণ করার জন্য। হলো তাই, মাহি তার দিকে তাকিয়ে আছে। তুষার পাঞ্জাবির পকেট থেকে ছোট্ট একটা রিং বক্স মেলে ধরল। তারপর হাঁটির গেড়ে বসে অরণির উদ্দেশ্যে বলল, আমি জানি আমি অনেক অন্যায় করেছি, দিনের পর দিন তোমার উপর অত্যাচার করেছে, কিন্তু যেদিন থেকে তুমি আমাকে ইগনোর করতে শুরু করলে, আমাকে এড়িয়ে চললে, সেদিন থেকে আমি তোমার গুরুত্বটা আস্তে আস্তে বুঝতে শিখেছি। কবে, কখন, কোন সময় তোমাকে ভালোবেসে ফেলেছি আমি জানি না। শুধু এতটুকু জানি, তোমাকে ছাড়া আমি এখন নিজেকে কল্পনা করতে পারছি না। ভালোবাসি তোমাকে, খুব করে ভালোবাসি। ভালোবেসে সারা জীবন তোমার পাশে থাকতে চাই। থাকবে কি তুমি আমার পাশে? মাহি অশ্রুসিক্ত নয়নে তাকিয়ে আছে তুষারের দিকে। তারপর ধীর গতিতে তার হাতটা তুষারের দিকে বাড়িয়ে দিল। তুষার খুব যত্ন সহকারে মাহির অনামিকা আঙুলে রিং পরিয়ে দেয়। রিং পরানো শেষ হতেই মাহি তুষারকে জড়িয়ে ধরে তুষারও মাহিকে দুই হাত দিয়ে আগলে নেয়। মাহি এখনও কান্না করছে, কিন্তু এটা তার সুখের কান্না। সে পেরেছে, তুষারকে জয় করতে পেরেছে। মাহি মানুষটাকে আগে সে একা ভালোবাসতো, কিন্তু এই মানুষটাও এখন তাকে ভালোবাসে। তারপরেও মাহি মনে মনে আওড়ায়, সুখ, তুমি সত্যি বড় বেঈমান। আমার হইয়াও তুমি হইলা না, আমারে ধরা দিয়াও যেন দিলা না। আসলেই সুখ বড় বেঈমান। তুষার মাহিকে বুক থেকে ছাড়িয়ে সামনে সোজা করে দাঁড় করিয়ে দিল। তারপর চোখের পাতার ওপর হালকা ঠোঁট ছুঁয়ে চোখের পানিগুলো শুষে নিতে লাগলো তার ঠোঁট দিয়ে। তুষারের এহেন কাজে মাহি একেবারে নড়াচড়া করার শক্তি পর্যন্ত ভুলে গেছে, সাথে তার চোখ দিয়েও পানি পড়া বন্ধ হয়ে গেছে। তুষার এবার ঘোর লাগা দৃষ্টিতে মাহির দিকে তাকিয়ে আছে। আজকে তুষারের এই দৃষ্টি অন্য কিছু বলছে, অন্য কিছু চাইছে, তারই যেন আভাস দিচ্ছে। তুষারের থেকে ছাড়া পেতেই মাহি ঘুরে দাঁড়িয়ে বুকে হাত দিয়ে জোরে জোরে শ্বাস নিচ্ছে। তুষার মাহির চুলগুলো এক সাইড করে ঘাড়ের মধ্যে মুখ ডুবিয়ে দিল। মাহি হাঁসফাঁস করতে শুরু করে দিছে। তার শরীরের প্রতিটি অংশ যেন কেঁপে উঠছে। মাহি তুষারের থেকে সরে যেতে নিলে তুষার ঘোর লাগা কণ্ঠে বলে, প্লিজ মাহি, সহ্য করতে পারবো না, আজকে অন্তত বাধা দিও না। মাহি আর কিছু বলতে পারল না, ঠাই দাঁড়িয়ে থাকলো। তুষার গলায় ঘাড়ে পাগলের মতো কিস করতে থাকলো। একসময় মাহিকে কোলে নিয়ে খাটের ওপর শুইয়ে দিল। তারপর টেনে হিঁচড়ে নিজের গায়ে জড়ানো পাঞ্জাবিটা খুলে পেছনের দিকে ফিক্কা মেরে ফেলে দিল। মাহি এখনও আগের অবস্থায় শুয়ে আছে আর শুকনো ঢোক গিলছে। কিছু বলার জন্য মুখ খোলার আগেই তুষার তার এক আঙুল মাহির মুখে রেখে বলে, আজকের কোনো কথা না। মাহি তুষারের চোখের দিকে তাকিয়ে আছে। এই চোখ আজকে অনেক কথাই বলছে। তুষার আর কোনো কথা বাড়ালো না। মাহির গলায় আবারও মুখ গুজে দিল। ছোট ছোট চুমুতে উন্মাদ করে তুলছে মাহিকে। তুষারের প্রতিটা স্পর্শে মাহি বেসামাল হয়ে যাচ্ছে। তুষার ঘাড়ে থেকে মুখ সরিয়ে আরেকবার নেশা ভরা মাহির চোখের দিকে তাকালো। তারপর নিজের ওষ্ঠজোড়া দিয়ে মাহির ওষ্ঠগুলো আঁকড়ে নিল। মাহি এখন তুষারের সাথে সমান তালে তাল মেলাচ্ছে। তুষার হাতরে বেডসাইডের টেবিলে রাখা আলোটা নিভিয়ে দিল। দুটি মন ও দেহের ভালোবাসাময় সিক্ত হওয়ায় সাক্ষী রইল এই অন্ধকার রুম আর এই আকাশে থাকা সুন্দর চাঁদটা। অন্যের বাসর দেখার খুব শখ, তাই না? লজ্জা থাকা দরকার আপনাদের, নাই তো কি? তুষারের তো আছে। ধরণীতে সবে মাত্র উষার আগমন হচ্ছে। ধীরে ধীরে সূর্য তার কিরণ ছড়ানো শুরু করে দিয়েছে। মাহি পিটপিট করে তার চোখ খুলতেই নিজেকে তুষারের নগ্ন বাহুডোরে আবিষ্কার করলো। মাহি নড়াচড়া করতেই নিজের শরীরের দিকে তাকিয়ে ভীষণ লজ্জা পেয়ে তুষারের দিক থেকে চোখ নামিয়ে নিচের দিকে তাকিয়ে আছে। মাহির নড়াচড়াতেই তুষারের ঘুম ভেঙে যায়। মাহির দিকে তাকিয়ে দেখে লজ্জা মিশ্রিত মুখে নিচের দিকে তাকিয়ে আছে। তুষার টুকুস করে মাহির ওই লজ্জারাঙা গালে টুকুস করে একটা কিস করে বসলো। মাহি তৎক্ষণাৎ তুষারের দিকে রাগী দৃষ্টি দিয়ে তুষারকে ধাক্কা মেরে কোনো মতে নিজের শাড়ি পেঁচিয়ে ওয়াশরুমে চলে গেল। আর তুষার তা দেখে হু হা করে হেসে উঠল। মাহি ওয়াশরুম থেকে বের হতেই তুষার ওয়াশরুমে যেতে যেতে বলে, মাহি, আজকে নাস্তা বানাতে হবে না, আর সুন্দর একটা শাড়ি পরে সুন্দর করে তৈরি হয়ে নাও। আজকে তোমাকে নিয়ে একটা জায়গায় যাব।
বলেই ওয়াশরুমের দরজা বন্ধ করে দেয়। মাহিও আর কিছু না বলে তৈরি হয়ে নেয়। এই প্রথম সে তুষারের সাথে ঘুরতে যাবে, তাই আর প্রশ্ন করেনি কোথায় নিয়ে যাবে। গাড়িতে বসে আছে মাহি আর তুষার। তুষার ড্রাইভ করছে। একটা রেস্টুরেন্ট থেকে সকালের নাস্তা করে আবার বের হয়েছে তারা। মাহি এখনও জানে না কোথায় যাচ্ছে। তুষারও তাকে কিছু বলে নাই, মাহি আর জানতেও চায়নি। গাড়িতে হেলান দিয়েই মাহি একসময় ঘুমায় যায়। ঘন্টা দুয়েক পরে তুষারের ডাকেই মাহির ঘুম ভাঙে। কি হলো, চলে এসেছি আমরা। জি ম্যাডাম। মাহি এখনও বাইরের দিকে দৃষ্টিপাত করেনি। জানালা দিয়ে বাইরে তাকাতেই মাহির চোখে খুশির ঝলক দেখা যায়। মাহি গাড়ির দরজা খুলে বাইরে বের হয়ে আসে। তুষারও বের হয়ে আসে। মাহি খুশিতে দৌড়ে চলে যাচ্ছিল। তুষার মাহির এই খুশি মাখা মুখ দেখে সেও মুচকি হেসে বলল, মাহি আসতে যাও, নাহলে পড়ে যাবে। কে শুনে কার কথা? মাহি তো দৌড়ে একটা বাড়ির ভেতর ঢুকেই ডাকা শুরু করলো, মামা, ও মামা, কই তুমি? মামি, রুমা, কোথায় তোমরা? ঘর থেকে শামসুল রহমান আর রুমা একসাথে বের হয়ে আসলো। এর মধ্যে তুষারও বাড়ির ভিতর প্রবেশ করে দাঁড়িয়ে আছে। শামসুল রহমান তো এতদিন পর আদরের ভাগ্নিকে দেখে খুশিতে চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল। দুই হাত দিয়ে বুকে আগলে নিল। তারপর বলল, ভালো আছিস রে মা? মাহি নাক ফুলিয়ে বলল, এতদিন পর বলছো ভালো আছে কি না? কই, একবারও তো খোঁজ নাওনি। তুমি তো জানতে আমার কাছে ফোন ছিল না। শামসুল রহমান মাহির মাথায় হাত চাপতে বলল, তোর শ্বশুরের থেকে আমি নাম্বারটা লিখে রাখছিলাম, কিন্তু তুই চলে যাওয়ার পর সব কিছু ওলটপালট হয়ে গেছে, আর নাম্বারটাও হারিয়ে ফেলেছিলাম। হ্যাঁ, বুঝেছি তো। এখন তো বাহানা দিবাই। মামাকে ছেড়ে এবার রুমার কাছে গেল মাহি। রুমা মাহিকে জড়িয়ে ধরে কান্না জড়িত গলায় বলছে, আপু, তুই খুব মিস করছি জানিস। তুই চলে যাওয়ার পর আমি খুব একা হয়ে গেছিলাম। আমার কিচ্ছু ভালো লাগতো না। তারপর আবার আম্মু। রুমার কথার মাঝে শামসুল রহমান তুষারের দিকে তাকিয়ে বলে উঠল, আরে জামাই বাবা যে, দেখেছো কতক্ষণ ধরে তোমাকে দাঁড় করে রাখছি। আসো বাবা, ভিতরে আসো। তুমি কিছু মনে করো নাই তো? আরে না না মামা, মনে করার কি আছে। মাহি এবার ওর মামার দিকে তাকিয়ে বলল, মামা, মামি এখনও আমার উপর রাগ করে আছে? এখনও কি সে আমাকে সহ্য করতে পারে না, যার জন্য এখনও আমার সামনে আসলো না? এবার যেন রুমা হাওমাও করে কান্না করে দিয়ে বলল, আম্মু। গাড়িতে বসে আছে মাহি। চারিদিকে ধীরে ধীরে রাতের আঁধার গ্রাস করছে। তুষার মনোযোগ সহকারে ড্রাইভ করছে। মাহির খুব খারাপ লাগছে, ভীষণ মন খারাপ। 2টা দিন মামির কাছে থাকতে খুব ইচ্ছা করছিল, কিন্তু তুষার অসুস্থ হওয়ার পর থেকে ভালোভাবে অফিসে এখনও বসতে পারেনি। তার উপর মাহিকে এই অবস্থায় এখানে রেখে সে কোনোভাবেই যাবে না। দরকার হলে কাজের চাপ কমলে বা বাবারা বাংলাদেশে আসলে তারপর না হয় আবার নিয়ে আসবে, কিন্তু এখন সে মাহিকে কোনোভাবে একা রেখে যাবে না। মামির কথা ভাবতেই মাহির আবার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল। ফ্ল্যাশব্যাক। আম্মু। হ্যাঁ, মামির কি হয়েছে? আর তুই এমনি কান্না করছিস কেন? রুমা আর কিছু বলল না। শামসুল রহমান তুষারকে আর মাহিকে ঘরে নিয়ে গেলেন। ঘরে গিয়ে মাহি যেন আকাশ থেকে পড়ল। এ কী অবস্থা! তার মামির শরীর যেন শুকায় গেছে, একভাবে বিছানায় পড়ে গেছে। অবস্থা কি করুন! রোজিনা মাহির দিকে তাকিয়ে বলল, মাহিমা এসেছিস? দেখ, আল্লাহ আমাকে শাস্তি দিয়েছে। তোর মতো এটি মানুষের সাথে করা সব অন্যায়ে আল্লাহ শাস্তি দিচ্ছেন। মাহি মামির পাশে গিয়ে বসে এক হাতে জড়িয়ে ধরে ভাঙা ভাঙা গলায় বলছে, এইভাবে বলো না মামি। ধুর পাগলি মেয়ে, তুই আমার জন্য কান্না করছিস? আমি না তোর উপর কত অত্যাচার করেছি, ঠিক মতো খেতে দেই নাই। তাও তো তুমি আমার মায়ের পর আমাকে আগলে নিয়েছিলে, ফেলে তো দাওনি। রোজিনা অঝরে চোখের পানি ফেলছে। হ্যাঁ, তিনি এই মেয়েটার সাথে খুব অন্যায় করেছেন। তাও এই মেয়েটা কখনো দু শব্দও করেনি বা স্বামীর কাছেও কখনো নালিশ করে নাই। রোজিনা মাহির উদ্দেশ্যে বলল, মারে, আমাকে ক্ষমা করে দে। আমি অনেক অন্যায় করেছি তোর সাথে, আর যার শাস্তি এখন ভোগ করছি। বারে, মাও বলছো আবার ক্ষমা চাইছো? সন্তান ভুল করলে মা হয়ে সেটা মনে রাখে বলো? রোজিনা মাহির মুখের দিকে তাকিয়ে আছে। মাহি তার 2 চোখ মুছে দিয়ে বলছে, আমি তো ওইসব মনে রাখি নাই। মামি, তাহলে তুমি কেন এসব মনে রেখে ভিতরে ভিতরে কষ্ট পাচ্ছ? তুষার মাহির দিকে তাকিয়ে ভাবছে, এই মেয়ে কি দিতে ওরে, এত এত অবহেলা কষ্ট পাওয়ার পর আমার এখানে গিয়েও কষ্ট সহ্য করেছে, তারপর নাকি বলে সে এসব মনে রাখে না। আসলে মাহি, তোমার মতো জীবনসঙ্গী পেয়ে অনেক লাকি আমি। রোজিনা রুমাকে তার আলমারি থেকে একটা বক্স আনতে বললেন। রুমাও মায়ের কথা মতো আলমারি থেকে একটা বক্স নিয়ে মায়ের সামনে আসলো।
রোজিনা মেয়েকে বক্সটা মাহির হাতে দিতে বলল। মাহি বক্সটা খুলে দেখলো স্বর্ণের একটা গলার হার রয়েছে। রোজিনা রুমাকে ইশারা দিতেই রুমা মাহির গলায় সেটা পরিয়ে দিল। মাহি রোজিনার মুখের দিকে তাকিয়ে আছে। রোজিনা বিষয়টা বুঝতে পেরে বলল, তোকে তো কখনো কিছু দিতে পারি নাই রে মা, তাই আমার দুটো হাড়ের থেকে একটা তোকে দিলাম আর একটা রুমার জন্য রেখে দিলাম। এসবের কোনো দরকার ছিল না মামি। দরকার ছিল নাকি ছিল না সেটা তোর বুঝতে হবে না। শামসুল রহমান গলা খাকারি দিয়ে বলল, তোমাদের এখনো হয় নাই? জামাই এই প্রথমবার বাড়িতে আসলো, কিন্তু তাকে এখনো তোমরা নাস্তা দেওয়া তো দূরে থাক, বস্তা পর্যন্ত দাও নেই। আরে মামা, কোনো সমস্যা নাই এতে। আচ্ছা বাবা, তুমি বসো, আমি একটু বাজার থেকে ঘুরে আসি। তুষার শামসুল রহমানের পাশে এসে বলল, মামা, আমিও বাজার যাব, আর আপনি কিন্তু না বলতে পারবেন না। শামসুল রহমান তুষারের দিকে তাকিয়ে একটা হাসি দিয়ে বললেন। আচ্ছা চলো তাহলে। তুষার যেতে যেতে বললেন,